আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি সাবরিনা আলম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গোপনে নয়, নিয়ম মেনেই হারিস ও আনিসের দণ্ড মওকুফ। নাম এখনো ওয়ান্টেড তালিকায়, মিসকমিউনিকেশনের কারণে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। খাদ্যের সঙ্গে পুষ্টিও নিশ্চিত করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী। ভেজাল বিরোধী অভিযান আরও জোরদারের আহ্বান। জিয়াউর রহমানের খেতাব বাতিলের পাঁয়তারা, সরকারের দেউলিয়াত্বের প্রমাণ। বরিশালের সমাবেশে অভিযোগ বিএনপির। 3,20,00,000 রুপিতে সাকিবকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। কোটি রুপিতে মুস্তাফিজ রাজস্থানে। ডিসেম্বরেই চালু হতে পারে দেশের প্রথম উড়াল পথে ট্রেন। উত্তরা থেকে আগারগাঁও লাইন নির্মাণ প্রায় শেষ। জাপান থেকে ট্রেন আসবে এপ্রিলেই। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গোপন কিছু নেই, যথাযথ নিয়মেই হারিস আহমেদ ও আনিস আহমেদের সাজা মওকুফ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কমিউনিকেশন গ্যাপের কারণে পুলিশের ওয়েবসাইটে হারিসের নাম ওয়ান্টেড হিসেবে এখনও রয়ে গেছে বলে দাবি করেন মন্ত্রী। পলাতক আসামিদের মুক্তির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গোপনীয়তা ছিল না বলেও দাবি করেন আসাদুজ্জামান খান। বিকালে রাজধানীর মগবাজারে নজরুল শিক্ষালয়ের 6ষ্ঠ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। আল জাজিরার রিপোর্টে সংশ্লিষ্ট শায়েদ জুলকান নাইম সামি ও ডেভিড বার্গম্যান সহ 4 জনের বিরুদ্ধে মামলা এখনও পুলিশের কাছে আসেনি। এলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কোনো হাইড কর্নার আমাদের আইনে 401 ধারা যে কোনো অপরাধী কিংবা যারা সাজাপ্রাপ্ত উভয় ক্ষেত্রেই তারা যদি আপিল করে মানে মহামান্য রাষ্ট্রপতির কাছে যে তিনি মওকুফ করতে পারেন সাবজেক্ট ওই আপনার কোর্টের কনকারেন্স অনুযায়ী। সেই অনুযায়ী তিনি আবেদন করেছিলেন, যেটা আমাদের আইনমন্ত্রী মহোদয় একদম ক্লিয়ারলি আপনাদেরকে জানিয়েছেন। মামলার অভিযোগপত্রগুলি ইসে তো আসবে, আমাদের পুলিশের কাছে আসবে, যখন পুলিশ তখন ব্যবস্থা নেবে। এখন পর্যন্ত আমাদের পুলিশের কাছে আসেনি। খাদ্যে ভেজাল কঠোরভাবে দমনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভেজাল বন্ধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রমকে সারা দেশে সম্প্রসারণের কথাও জানান তিনি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুষ্টি নিশ্চিত করার ওপরও গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। খাদ্যে ভেজাল বিষয়ে সচেতনতা বাড়াতে গত 4 বছর ধরে পালন করা হচ্ছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে নিরাপদ খাদ্য দিবসের অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খাদ্যে ভেজাল বন্ধে আইনি সংস্কার, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম সম্প্রসারণ সহ সরকারের নানা উদ্যোগ তুলে ধরে খাদ্যে ভেজাল কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। ভেজালের ব্যাপারে আমি বলবো যে যারা ব্যবসা করতে চায় বা ব্যবসা করছে 2 পয়সা বেশি কামাই করার জন্য তারা এই ভেজাল দিতে থাকে বা পচা গন্ধ খাবার সেগুলিকে আবার ব্যবহার করে। এ ব্যাপারেও একদিকে যেমন সচেতনতা সৃষ্টি করতে হবে, অপরদিকে যেটা করতে হবে সেটা হলো কঠোর হস্তে এটা দমনও করতে হবে। খাদ্যের মান নিয়ন্ত্রণে গ্রাম পর্যায় পর্যন্ত পরীক্ষাগার স্থাপন সহ খাবার হোটেলের মান নির্দেশক গ্রেডিং স্টিকার লাগানোর কার্যক্রম দেশব্যাপী সম্প্রসারণের নির্দেশনাও দেন তিনি। ফুড টেস্টিং ল্যাবরেটরি কেন্দ্রীয়ভাবে হলেও সাথে সাথে প্রত্যেক বিভাগীয় শহরে করা দরকার, আর গ্রাম পর্যায় পর্যন্ত যাতে ফুড টেস্টিং করতে পারে তার সুযোগটাও থাকতে হবে। অনলাইনে কিন্তু অনেক কেনাবেচা হচ্ছে, এমনকি খাবার দাবারও কিন্তু ঘরে ঘরে সেটা ফুড সাপ্লাই দেওয়া হচ্ছে, কিন্তু যারা করছেন বা সঠিক খাদ্যটা দিচ্ছে কিনা সে ব্যাপারে কিন্তু নজরদারি বাড়ানো একান্তভাবে দরকার। বিভিন্ন হোটেল এবং রেস্তোরাঁগুলি সেগুলিকে গ্রেডিং স্টিকার দিয়ে দিচ্ছেন এবং মনিটরিংয়ের ব্যবস্থা নিচ্ছেন। এটা অত্যন্ত ভালো কাজ, কিন্তু এই কাজটা শুধু রাজধানীতে করলে হবে না, এটা সারা বাংলাদেশে একটু করা দরকার। এছাড়া খাদ্য নিরাপত্তার সাথে পুষ্টি নিশ্চিতে ফসলের বহুমুখীকরণ এবং মাছ ও পশুপালন সহ নানা খাতে সরকারের উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ চিরজীবী হোক। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, সরকার দেউলিয়াত্বের শেষ পর্যায়ে বলেই জিয়াউর রহমানের খেতাব কেড়ে নিতে চাইছে।
নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বরিশালের সমাবেশে তিনি ভোট ডাকাতির অবসান ঘটাতে নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান। বরিশাল থেকে শাহিন হাসানের রিপোর্ট। দেশের সিটি কর্পোরেশনগুলোর নির্বাচনে কারচুপির প্রতিবাদ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বরিশাল জেলা স্কুল মাঠে সমাবেশ করে বিএনপি। এতে প্রধান অতিথির বক্তব্যে অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ সরকারের কঠোর সমালোচনা করেন। একজন মহান মুক্তিযোদ্ধার খেতাব কেড়ে নিতে চায়। এই সরকার দেউলিয়াত্বের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। দেশকে তাদের দেবার কিছুই নাই, কেবল লুটপাট করে। আওয়ামী লীগের সরকার বাংলা পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট একটি সরকার। এরা জনগণের ভোটাধিকার ভুলিয়ে দিয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপির মেয়র প্রার্থীরা। রাষ্ট্রের 3টি বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, সরকার আজকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করছেন। নির্বাহী বিভাগ আজকে যেখানে মাজদার হোসেন আইন অনুযায়ী জুডিশিয়ারি সেপারেশনের কথা, কিন্তু আজকে আমরা দেখি নির্বাহী বিভাগ বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছেন। আমরা এই সমাবেশ থেকে পঞ্চদশ সংশোধনী বাতিল চাই, আমরা তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহাল চাই এবং একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, সেই দাবি জানাই। আগে ছিল ভোট জালিয়াতি, ভোট চুরি, এখন চেষ্টা করছে ভোটারদেরকে দমন করা। কোন নির্বাচনে কোনো প্রার্থীকে বা কোনো ভোটারকে ভোট দিতে তারা দিচ্ছেন না। সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সরোয়ার। এর আগে সমাবেশ সফল করতে ঢাকা থেকে রওনা হন বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন। সকালে মাওয়া ফেরিঘাটে বাধার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ করেন তিনি। বলেন তার গাড়িবহরকে ফেরিতে উঠতে দেওয়া হয়নি। পরে তিনি নেতাকর্মীদের নিয়ে লঞ্চযোগে পদ্মা নদী পার হন। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। আগামী 21 মে থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় 2020-21 সেশনের ভর্তি পরীক্ষা। এদিন অনুষ্ঠিত হবে ক ইউনিটের পরীক্ষা। সকালে উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামানের নেতৃত্বে ভর্তি কমিটির বৈঠকের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্তের কথা জানান প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী। খ ইউনিটের পরীক্ষা হবে 22 মে, গ ইউনিটের পরীক্ষা 27 মে, আর 28 মে অনুষ্ঠিত হবে ঘ ইউনিটের পরীক্ষা। চ ইউনিটের পরীক্ষা হবে 5 জুন। এবারে দেশের 8টি বিভাগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী 8 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে। প্রতি ইউনিটে ভর্তি ফর্মের মূল্য ধরা হয়েছে 650 টাকা। এমসিকিউ ও লিখিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে 100 নম্বরে। এটি প্রত্যেক ইউনিটে হয়েছে কেমন, আর এটি করা হয়েছে একটি বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণের মাধ্যমেই। ভর্তি কমিটি থেকে অফার আসে, সেটি আমরা গ্রহণ করেছি। পরীক্ষাগুলো 8টি বিভাগীয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের যে আলোচনা হলো, আমরা কেন্দ্র চয়েস দেওয়ার একটা সুযোগ থাকবে। অপবাদ ও বানোয়াট অপপ্রচারের জন্য আল জাজিরার মতো চ্যানেল থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। চ্যানেলটি সতর্ক হওয়া উচিত, নইলে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। আমেরিকা থেকে লোকজন এসে বাংলাদেশে করোনা টিকা নিচ্ছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। এদিকে বিদেশিদের জন্য করোনা টিকার ব্যবস্থা করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি ডিকসন সহ কয়েকটি দেশের রাষ্ট্রদূত। বৃহস্পতিবার দ্বিতীয় দফায় রাজধানীর গ্যাস্ট্রোলিভার হাসপাতালে করোনার টিকা দেয়া হয় বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের। ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, ব্রাজিলের হাইকমিশনার তাবাজেরো অলিভিয়েরা, মালদ্বীপের হাইকমিশনার সিরুজিমাত সমীর সহ 45 জন রাষ্ট্রদূত ও কূটনীতিক টিকা নেন। সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশে টিকা নিতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন কূটনীতিকরা। একে একে সব বিদেশিকে টিকা দেয়া হবে বলে আশা করেন তারা। আমি খুশি যে আমার দেশে যে টিকা উদ্ভাবিত হয়েছে ভারতে তৈরি সেই টিকাই আমি নিতে পারছি। বাংলাদেশ সরকারকে ধন্যবাদ। বাংলাদেশ, ভারত ও যুক্তরাজ্য করোনা মোকাবেলায় একসাথে কাজ করছে। দূতাবাসের বাইরে বাংলাদেশে থাকা অন্যান্য ব্রিটিশরা যেন টিকা নিতে পারে সে ব্যাপারে আমরা সরকারের সাথে আলোচনা করছি। আশা করি তারাও পাবে। আমি প্রথমে একটু ভয় পেয়েছিলাম, কিন্তু টিকা নেওয়ার পর ভয় কেটে গেছে। আমার দেশেও এই একই টিকা জনগণকে দেয়া হচ্ছে। এখানকার ব্যবস্থাপনা নিয়ে আমি সন্তুষ্ট। টিকা নিয়ে আমার কোনো ভয় বা সংশয় হয় নাই। আমি নির্দ্বিধায় টিকা নিয়েছি। বিদেশিদের টিকার ব্যবস্থা করায় বাংলাদেশের সরকার ও জনগণকে ধন্যবাদ। পরে টিকা নেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। তিনি বলেন, করোনায় বাংলাদেশে লাখ লাখ লোক মারা যাবে বলে অনেকেই অপপ্রচার চালিয়েছিল, কিন্তু তা মিথ্যা প্রমাণ হয়েছে। আল জাজিরার সাথে আরেকটি নেত্র,
তারা বলছিল বাংলাদেশে 50 থেকে 1 কোটি লোক মারা যাবে এবং তারা অক্সফোর্ডের বরাত দিয়ে বলেছিল। আপনার এখনো পর্যন্ত 8000+ লোক মারা গেছে। এগুলো সব বানোয়াট। আল জাজিরার মতো একটা বড় আপনার সংস্থা, তারা এত মিথ্যা কথা বলতে পারে, এত বানোয়াট গল্প বলতে পারে, এইটা তাদের জন্য লজ্জা হওয়া উচিত। এইরকম মিডিয়া থাকা উচিত না, কারণ এত মিথ্যা কথা বলে। তাদের দে শুড বি কনসিয়াস, তাদের এই মুহূর্তে দে শুড বি কেয়ারফুল অ্যাবাউট যে এই ধরনের মিথ্যা তাদের বন্ধ করা দরকার, কারণ আদারওয়াইজ দে উইল বি ওয়াইপড আউট। করোনা দূর করার জন্য সব দেশেরই রাজনৈতিক অঙ্গীকার থাকা প্রয়োজন বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। চলতি বছরেই ডিসেম্বরে চালু হতে পারে দেশের প্রথম উড়াল পথে ট্রেন মেট্রো লাইন 6। এরই মধ্যে প্রথম পর্যায়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত নির্মাণ কাজ প্রায় শেষ। জাপান থেকে ট্রেন আসবে এপ্রিল মাসে। করোনা কিছুটা পিছিয়ে দিলেও সঠিক সময়ের মধ্যেই সব সুবিধা দিয়েই আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চালু করা সম্ভব বলে মনে করছে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ডিএমটিসিএল। রাজধানীর যানজট কমাতে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত উড়াল পথে চলছে মেট্রো রেল নির্মাণের কাজ। উত্তরায় মেট্রো রেলের ডিপো গড়ে তোলা হচ্ছে প্রায় 59 একর এলাকা জুড়ে। ডিপোর ভেতরে রয়েছে ছোট বড় 52টি ভবন সহ নানা স্থাপনা। বেশিরভাগ ভবনই পুরোপুরি প্রস্তুত। এরই মধ্যে স্টেশন থেকে ডিপোতে আসা যাওয়ার 2টি রেল লাইনও বসানো হয়েছে। প্রকল্প এলাকায় গেলেই চোখে পড়বে শ্রমিকদের ব্যস্ততা। কেউ রেল লাইন বসানোর কাজ করছেন, কেউ বা বিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের কাজে ব্যস্ত। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত উড়াল পথে মেট্রো রেলের দূরত্ব 20 কিলোমিটার। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত দূরত্ব 11.73 কিলোমিটার। ভূমি থেকে 13 মিটার উচ্চতায় দৃশ্যমান মেট্রো লাইন। মেট্রো লাইন 6 এর রুটে স্টেশন থাকবে 16টি। এরই মধ্যে আগারগাঁও পর্যন্ত কয়েকটি স্টেশন নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। এলিভেটেড মেট্রো স্টেশনের প্ল্যাটফর্ম থাকবে 3য় তলায়। 2য় তলায় থাকবে টিকিট কাউন্টার ও অন্যান্য সুবিধা। প্রত্যেকটি স্টেশনে থাকবে ব্যক্তিগত গাড়ি পার্কিং এর ব্যবস্থাও। চলতি মাসেই জাপানের কোবে থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে মেট্রো ট্রেন। সব ঠিক থাকলে জুন জুলাইতে ট্রায়াল রান শুরু করতে চায় ডিএমটিসিএল। প্রথম মেট্রো ট্রেন এটা আমাদের জাপানের যে কোবে বন্দর আছে সেই বন্দর থেকে 20 ফেব্রুয়ারি 2021 তারিখ রওনা হওয়ার জন্য সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে 5টা ট্রেনের নির্মাণ পরিপূর্ণভাবে শেষ হয়েছে। আমরা এই পদ্ধতিতে দ্বিতীয় তৃতীয় এই 2টা ট্রেনেরও বাংলাদেশে নিয়ে আসার জন্য যে সূচি, সেই সূচিটা আমরা ইতিমধ্যে চূড়ান্ত করেছি। আমরা জুলাই মাস থেকে ট্রায়াল রান শুরু করতে চাই। মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ডিএমটিসিএল বলছে, করোনার ধাক্কা সামলে কাজের গতি বেড়েছে। আমাদের যে সম্ভাব্য যে সময়টা, এটা আমরা মাথায় রেখেছি, কিন্তু তার আগে যদি টেস্টগুলি করে পারফেকশন যদি হয়ে যায়, তাহলে আমরা আগে থেকেই ট্রেন চলাচল দেখতে পাবেন। ঘন্টায় 60,000 যাত্রী পরিবহনের সক্ষমতা নিয়ে 4.5 মিনিট পরপর প্রতিটি স্টেশনের উভয় দিকে থামবে মেট্রো রেল। মেট্রো রেল এখন আর স্বপ্ন নয়, বাস্তবেই দৃশ্যমান। নতুন করে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি না হলে চলতি বছরের ডিসেম্বরেই চালু হবে মেট্রো রেল 6। আর সেই সাথে যানজট থেকে ভোগান্তি মিলবে নগরবাসীর, সুযোগ পাবেন আধুনিক পরিবহনে চলাচলের। ঈশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারের সংগঠন পর্যায়ে সর্বোচ্চ 5 জন ও ব্যক্তি পর্যায়ে 2 জন শ্রদ্ধা জানাতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান। আগের সব নিয়ম কানুনের পাশাপাশি করোনার এই সময়ে বিশেষ কিছু নির্দেশনা মেনে চলতে সকলের প্রতি অনুরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। বক্সিবাজার, জগন্নাথ হল ক্রসিং, চানকারপুল, টিএসসি ও উপাচার্য বাসভবনের সামনে দিয়ে শহীদ মিনারে কেউ প্রবেশ করতে পারবে না। প্রবেশ করতে হবে পলাশী মোড় থেকে জগন্নাথ হল ক্রসিং দিয়ে, আর শহীদ মিনার থেকে বের হতে হবে রোমানা চত্বর থেকে দোয়েল চত্বর দিয়ে। এদিকে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা জনসাধারণ ও সংগঠনগুলোর নিরাপত্তায় প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। সাথে রয়েছে স্বাস্থ্যবিধি মানতে কড়া নির্দেশনা। কোনো ধরনের হুমকি না থাকলেও শহীদ মিনার ঘিরে 3 স্তরে নিরাপত্তা নেওয়ার কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। গ্রামীণ টেলিকমের শ্রমিকদের বিষয়ে আদেশ পালন না করায় আদালত অবমাননার অভিযোগে
শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে 16 মার্চ ভার্চুয়ালি তলব করেছে হাইকোর্ট। রুলও জারি করা হয়েছে তার বিরুদ্ধে। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। তলব করা হয়েছে গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালককেও। 16 মার্চ ভার্চুয়ালি ব্যাখ্যা ছাড়াও ডক্টর ইউনূসকে আদালত অবমাননার রুলে জবাব দিতে হবে 4 সপ্তাহের মধ্যে। এক নোটিশে গ্রামীণ টেলিকমের 99 কর্মীকে ছাঁটাই করা হলে হাইকোর্ট সেই বরখাস্তের আদেশ স্থগিত করে। আবেদনকারী 38 জনকে নিয়োগ দিতে নির্দেশ দিলে তা না মানায় আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়। সিলেটে ছেলের হাতে সৎ মা ও বোনকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আটক করা হয়েছে অভিযুক্তকে। শাহপরান থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আনিসুর রহমান জানান, গত রাত 12টার দিকে শাহপরান থানার বহর কলোনির মীর মহল্লায় হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহতরা হলেন রুবিয়া বেগম এবং তার 9 বছর বয়সী মেয়ে মাহা। এই সময় গুরুতর আহত হয়েছে 5 বছরের ছেলে তাহসান। এ ঘটনায় রুবিয়ার সৎ ছেলে আবাদ হোসেনকে আটক করেছে পুলিশ। তবে কী কারণে সৎ মা ও বোনকে হত্যা করেছে আবিদ তা উদ্ঘাটনের চেষ্টা চলছে বলেও জানান পুলিশ। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। গোপনে নয়, নিয়ম মেনেই হারিস ও আনিসের দণ্ড মওকুফ। নাম এখনো ওয়ান্টেড তালিকায় মিসকমিউনিকেশনের কারণে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। খাদ্যের সঙ্গে পুষ্টিও নিশ্চিত করা হবে, জানিয়েছেন প্রধানমন্ত্রী। ভেজাল বিরোধী অভিযান আরও জোরদারের আহ্বান। জিয়াউর রহমানের খেতাব বাতিলের পায়তারা সরকারের দেউলিয়াত্বের প্রমাণ। বরিশালের সমাবেশে অভিযোগ বিএনপির। 3 কোটি 20 লাখ রুপিতে সাকিবকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। কোটি রুপিতে মুস্তাফিজ রাজস্থানে। ডিসেম্বরে চালু হতে পারে দেশের প্রথম উড়াল পথে ট্রেন। উত্তরা থেকে আগারগাঁও লাইন নির্মাণ প্রায় শেষ। জাপান থেকে ট্রেন আসবে এপ্রিলেই। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।